দেশের পথে তারেক রহমান হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন দুপুর 12টায়। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে এয়ারপোর্ট। তারেকের ঐতিহাসিক প্রত্যাবর্তন মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় জনস্রোত। সংবর্ধনা মঞ্চে রাতভর লাখো নেতাকর্মীর অবস্থান, বাস ট্রেন লঞ্চের ঢল। 17 মাস ধরে তালাবদ্ধ জুলাই আন্দোলনকালে ক্ষতিগ্রস্ত খুলনার ৭১-এর গণহত্যা নির্যাতন জাদুঘর। হতাশ তরুণ প্রজন্ম। এবং শুভ বড়দিন আজ। গির্জাগুলো সেজেছে বর্ণাঢ্য সজ্জায়। খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রায় দেড় যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেলা 12টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি পৌঁছানোর কথা। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকাকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরবর্তী 24 ঘণ্টা বলবৎ থাকবে। নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব সিকিউরিটি বিভাগ, বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েক হাজার নিরাপত্তা সদস্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় তাদের অবস্থান নিশ্চিত করেছেন। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মনির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আপনি রয়েছেন সেখানে, সকাল থেকেই জানতে চাই আপনার কাছে। তারেক রহমান ভালো লাগা কাজ করছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে, আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। এবং সবচেয়ে আপডেট তথ্যটি হচ্ছে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন 11:30 নাগাদ। এটি নিশ্চিত করেছেন বিএনপি আহ্বায়ক ডক্টর ওয়াহিদ আহমেদ পাভেল। আসলে আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাই। এই যে তারেক রহমান ফিরছেন, দেশের রাজনীতির আকাশে অন্ধকার ছিল এবং আলো নিয়ে ফিরছেন, তো সেক্ষেত্রে কতক্ষণ নাগাদ ফিরতে পারেন এবং আপনাদের ডক্টর ওয়াদুদ আহমেদ পাভেল, আসলে আমরা সবাই জানেন যে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে মানুষের একটা আকাঙ্ক্ষার সত্যিকার অর্থে পূরণ বলা যায়। দেশের মানুষ 17 বছর এই সময়টার জন্য অপেক্ষা করেছে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী বিমান যেটা বাংলাদেশের আকাশ সীমায় ঢুকবে এবং প্রথমে সেটা সিলেটে অবতরণ করবে এবং সিলেটের সংক্ষিপ্ত যাত্রা বিরতি একটা আছে, তিনি বিমানের ভেতরেই থাকবেন এবং সেখান থেকে আমরা আশা করছি বেরিয়ে আসবেন। আমাদের আমি যদি তারেক রহমানকে ঘিরে যে নিরাপত্তার ঝুঁকির সংখ্যা ছিল, সেই ঝুঁকির সংখ্যাটা আসলে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আসলে তারেক রহমানের যে ঝুঁকি ছিল তার থেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি যদি বিমানবন্দরের একটা প্রত্যাশার বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমরা সবাই দেখি, সেটিকে সফল করার জন্য তিনি সবার সহযোগিতা চাইবেন। আমি যদি তারেক রহমানকে ঘিরে যেই নিরাপত্তা ঝুঁকির সংখ্যা ছিল, সেই ঝুঁকির সংখ্যাটা আসলে সরকারের পক্ষ থেকে বারবারই আসলে তারেক রহমানের যেই
কি ছিল তার থেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বিমানবন্দরের কথা বলি, এখানে তো আসলে তারেক রহমানকে যে প্রোটোকল দেবে, বিশেষ করে বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত আছে এবং তারেক রহমান যে বিমানবন্দরের রেড জোন, সেই রেড জোনে অভ্যর্থনা দেবেন শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির কিন্তু সিনিয়র নেতারা তারা কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং আসলে পদ্মার চাদরে পুরো বিমানবন্দর আবৃত করা হয়েছে এবং যে বিশেষ পাস, সেই পাস ছাড়া কিন্তু আসলে বিমানবন্দরের রেড জোনে কেউ ঢোকার সুযোগ পাচ্ছে এবং সেক্ষেত্রে প্রশাসন কড়া অবস্থায় নজরদারি করছেন এবং তারেক রহমানের নিরাপত্তা ঘিরে তারা কিন্তু কভার্ড অ্যান্ড অভার্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে এবং গোপনেও তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানাচ্ছেন প্রশাসনের বিভিন্ন সূত্র। অলি, আমার কাছে এই ছিল তারেক নিরাপত্তা নিয়ে সবশেষ পরিস্থিতি। জি মনির, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, সবশেষ খবর জানতে আবারও যুক্ত হবে আপনার সাথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। ইতিমধ্যেই তার সংবর্ধনা ঘিরে লোকে লোকারণ্য রাজধানীর 300 ফিট। সংবর্ধনা মঞ্চে বুধবার রাত থেকে অপেক্ষা করছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তীব্র শীত উপেক্ষা করে অবস্থান করছেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে পুরো রাজধানী পরিণত হয়েছে মিছিলের নগরীতে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, তারেক রহমানের আগমন ঘিরে 300 ফিটের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। জানতে চাইলে আপনার কাছে অনেক প্রশ্নই করা যায়, আপনি ঠিক কি দেখছেন চিত্র তাই জানবো। হ্যাঁ অলি, দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবনের অবসান হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আপনি জানেন যে বাংলাদেশ টাইম গতকাল মধ্যরাতে কিন্তু অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন তারেক রহমান। আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ বাংলাদেশ বিমানের ফ্লাইট TBG-202 অর্থাৎ সরাসরি সিলেটে অবতরণ করবে। সেখান থেকে অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ 12টার দিকে রাত্রি যাপন করেছি আমরা। দেখেছি যে অনেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন। তাদের একটাই অর্থাৎ আশা, একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, অর্থাৎ তাদের যে প্রিয় নেতা তারেক রহমানকে তারা যাতে তার নেতাকারে সচক্ষে দেখতে পায়, সেই জন্য কিন্তু দুদিন আগে থেকে কিন্তু বিভিন্ন জেলার নেতাকর্মীরা কিন্তু এসেছে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার নিয়ে তার প্রিয় নেতাদের শুভেচ্ছা জানানোর জন্য তারা কিন্তু এখানে আসছে। আমরা দেখেছি তারা দুই পাশে কিন্তু যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কিন্তু বসেছে। আসলে এখানে এই যে আপনারা আজকে একসাথে হয়েছেন দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান আসছেন, কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু বলতেন? আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আসতেছে। আমরা আসলে ছাত্রদল করার পর থেকে আমরা তারেক রহমান সরাসরি দেখি নাই। আজকে আমরা তাকে সরাসরি দেখার জন্য সবাই উচ্ছ্বসিত। আমরা ছাত্র সবাই তাকে দেখার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি। তাকে আমরা সংবর্ধনা দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে এই যে আপনি শুনতে পাচ্ছেন এখানে যে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু সশস্ত্র ছাত্র দলের যেসব নেতা যারা আছে তারা কিন্তু তারেক রহমানকে দেখেন না, এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে আসছেন। তারা কালকে রাত থেকে কিন্তু এখানে অবস্থান নিচ্ছে। আমরা আরেকটা কথা বলার চেষ্টা করি যে দীর্ঘদিন পর আপনাদের নেতা আসতেছে তারেক রহমান, কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু বলতেন? এটা আমাদের অনেক আনন্দ লাগছে। আজকে আমাদের লিডার আসছে প্রায় 18 বছর পরে। আমাদের এই অনুভূতি, আবেগ আসলে আমরা বলার ভাষা রাখি না। প্রত্যেকটা মানুষের যে আনন্দ, পুরো দেশ এবং পুরো জাতি একটা আনন্দে পরিণত হয়েছে। এখানে পুরো দেশবাসী এখানে এসেছেন, প্রচুর আনন্দে আছেন এখন সবাই। এই যে আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের 18 বছরের যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমাদের। ধন্যবাদ। বলে আপনি শুনছেন যে আসলে যে নেতা আসছে, নেতা আগমনকে ঘিরে কিন্তু যে নেতা অর্থাৎ যেসব দলে যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু অর্থাৎ ঈদের আনন্দ উপভোগ করছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘ 18 বছর পরে কিন্তু নেতাকে তারা দেখতে পেয়ে তারা অনেকে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে অর্থাৎ স্বচক্ষে নেতাকে দেখার পর তারা বাসা ফিরে যাবেন। আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করার পর অর্থাৎ তারেক রহমান
সড়ক পথে এখানে 300 ফিটে আসবেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে কথা বলার পরে অর্থাৎ মা বেগম খালেদা জিয়া যে চিকিৎসাধীন অবস্থায় বারকার হাসপাতালে রয়েছেন সেখানে মায়ের সাথে দেখা করে তিনি বাসায় ফিরে যাবেন। পরবর্তীতে অর্থাৎ শুক্রবারে কিন্তু বাদ জুমা অর্থাৎ বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত করে তিনি কিন্তু স্মৃতিসৌধে যাওয়ার অর্থাৎ শিডিউল রয়েছে। পরবর্তীতে অর্থাৎ শনিবারে অর্থাৎ নির্বাচন কমিশনে ভোটারের যে বিষয় আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলো উনি শেষ করে অর্থাৎ যে জুলাই যোদ্ধা পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে যাবেন এবং হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে। তো এখানে অর্থাৎ নেতাকে দেখার জন্য নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু অধিক আগ্রহে বসে আছেন যে নেতাকে এক নজর দেখার জন্য। তো অলি 300 ফিট থেকে ছিল আমার কাছে এখানে সর্বশেষ। হুমায়ুন, ধন্যবাদ আপনাকে, আপনি সাবধানে থাকবেন। এদিকে রাজধানী ঢাকার পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের উৎসব মুখর অবস্থান সহ বিমানবন্দর থেকে 300 ফিটের নিরাপত্তা চিত্র জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভূঁইয়া। তানজিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে রাজধানীতে বিএনপি নেতাকর্মী সহ সর্বসাধারণের উচ্ছ্বাসটি আপনি কেমন দেখছেন, এবং সেই সাথে অবশ্যই জানাবেন নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও। জি ধন্যবাদ অলি। আপনি জানেন যে আমি এখানে প্রায় ভোর থেকেই আছি এই বিমানবন্দর এলাকায়। এখানে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি কিন্তু বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা কিন্তু জেলা উপজেলা থেকে শুরু করে সারা দেশের নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এই যে বিমানবন্দরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু 300 ফিটে যাচ্ছেন, তারা স্থলে যাচ্ছেন। এখানে নেতাকর্মীদের যেই সারিবদ্ধ লাইন যেটি দেখাতে চাচ্ছি, যে দলের পক্ষ থেকে যেটি করে বলা হয়েছিল যে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে সংবর্ধনা স্থলে যাবেন এবং যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আসেন ওনাকে একটু দেখার জন্য এবং ওনাকে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মীরা কিন্তু এইভাবেই শৃঙ্খলাবদ্ধভাবেই কিন্তু ওনারা সারিবদ্ধভাবেই কিন্তু সংবর্ধনা স্থলে যাচ্ছেন। আমরা দেখাতে চাই যে এই বিমানবন্দর এলাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন যে রাস্তাটি রয়েছে সংবর্ধনা স্থলে যাওয়ার জন্য সেই রাস্তাগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি যে দলের নেতাকর্মী ভলেন্টিয়ারি কাজ করছেন শৃঙ্খলাবদ্ধভাবে থাকার জন্য। দলের নেতাকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও শৃঙ্খলাবদ্ধভাবে দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন সংবর্ধনা স্থলে যাওয়ার তারাও কিন্তু সেইভাবে কাজ করছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে যারা সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকদিন পর এই দেশে ফিরে আসছেন, আপনাদের কি প্রত্যাশা থাকবে বা কি চাওয়া থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর পরে নির্বাচনে থাকার অবস্থায় বাংলাদেশে ফিরে আসছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক আকাশকে নতুন সূর্য উদিত হবে। আমরা এই সূর্যে এই আলোতে আমরা সকলে আলোকিত হতে, এই বাংলাদেশের সকল সাধারণ মানুষ এবং সকল দল সবাই মিলেই যেন আমরা দেশনায়ক তারেক রহমান কাজকে অভ্যর্থনা জানাতে পারি এবং উনি আসার পরে বাংলাদেশে যেন রাজনৈতিকভাবে নতুন আলো আমরা দেখতে পাবো, সেই আলোতে আমরা ভাসতে চাই, এটাই আমার বক্তব্য। তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। জি, আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে দলীয় নেতাকর্মীরা যারা আছে, যারা অবস্থান করছেন, ওনাদের প্রত্যাশা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে সারা দেশে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, এখানে সারিবদ্ধভাবেই কিন্তু সংবর্ধনা স্থলে যাচ্ছেন। সেটি দেখাতে চাই যে তানজিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উৎসব উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ 17 বছর পর প্রিয় নেতাকে দেখার জন্য উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। ময়মনসিংহ থেকে প্রায়
5 শতাধিক বাস ও বেশ কয়েকটি ট্রেনে প্রায় লক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানের সমাবেশে যোগ দিয়েছেন বলে জানিয়েছে বিএনপি। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উৎফুল্ল ফরিদপুরের নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে সড়ক ও নৌপথে রাজধানীর উদ্দেশ্যে ছুটছেন দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অসংখ্য বিএনপি কর্মী রাজধানীতে আসছেন। শুধু এই জেলাগুলোতে নয়, সারা দেশ থেকেই আসছে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা তারেক রহমানকে এক নজর দেখতে। বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী ঢলের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিবেন তারিকুল জুয়েল। জুয়েল, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুরের চিত্রটা জানতে চাই। আপনি সকাল থেকে সেখানে রয়েছেন, ঢাকামুখী মানুষের ঢল এবং সেই সাথে তারা কি বলছেন, কি মনে করছেন, তারা কেমন উচ্ছ্বসিত, সবকিছু আপনি বলবেন আমাদের। যে দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু লন্ডন ছেড়ে বাংলাদেশে আসেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই গাজীপুর সহ ঢাকার আশপাশের নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তো এই গাজীপুরের বিভিন্ন উপজেলা, জেলা, উপজেলা এবং বিভিন্ন থানা, পাড়া, মহল্লা থেকে কিন্তু প্রায় লাখো নেতাকর্মী ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এখান থেকে জেনেছি গতকাল রাত থেকে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বিভিন্ন যানবাহনে করে। তাদের মধ্যে কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা কিন্তু গত রাত থেকে এখন পর্যন্ত তারা তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আপনাদের যদি দেখা যায় ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন যানবাহন না পেয়ে তারা বিভিন্ন অটো রিক্সা এবং মাইক্রোবাস, বিভিন্ন ট্রাকে করেও কিন্তু তারা আসলে ঢাকা যাচ্ছে। আমরা এখানকার গাজীপুর যে 1 আসন রয়েছে সেই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আসলে জানিয়েছেন দীর্ঘ প্রায় 17 বছর পর তার প্রিয় নেতাকে দেখার জন্য গাজীপুর থেকে তারা যাচ্ছেন এবং এই মা ছেলের যে একটা মহামিলন, এটাকে তাদের অনেকটা ঈদের আনন্দের মতো লাগছে। আমরা ইতিমধ্যে দেখেছি গাজীপুরে যে তুরাগ নদী থেকে তারা বিভিন্ন নৌযানে করে যাচ্ছে এবং ঢাকার এবং বিভিন্ন ময়মনসিংহ বা বিভিন্ন জেলা থেকে গাজীপুর পার হয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা ঢাকার বিমানবন্দর এবং পূর্বাঞ্চলে কিন্তু তারা লাখো মানুষ কিন্তু রাতে থেকে জড়ো হয়েছে। তাদের অনেকের সাথে কথা বলেছি, এই দীর্ঘ এত বছর পর তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্য তারা অনেকটাই আনন্দ উৎসবমুখর পরিবেশ এই গাজীপুরে এখনো বিরাজ করছে। তো এই ছিল গাজীপুর থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বশেষ সংবাদ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান ফিরছেন আজ। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন করে পথ চলার সংকল্প তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিবেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন। উনি দেশের পথে 12টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যে তিনি তো দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েছেন, সেখানেই আন্দোলন সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ তার প্রত্যাবর্তন, রাজনীতির নতুন বাঁক নিয়ে আপনি কি বলবেন একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, দেখুন, 5 আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে দেশের রাজনীতিতে, সেখানে তারেক রহমান আসলে একটি বড় যে তার যে আঙ্গিক, তার পারিবারিক রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, জিয়াউর রহমানের হাত ধরে যে বিএনপির জন্ম, তার পরবর্তী সময়ে তারেক রহমানের মা এবং বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে বিএনপিকে হাল ধরেছেন, বিএনপির হাল তিনি ধরেছেন এবং সেই বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন খালেদা জিয়া, তার অসুস্থতায় এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় নেতা তো তারেক রহমানই এবং তার হাত ধরেই বিএনপি এগিয়ে যাবে, সেই সংকল্প আসলে তৈরি হয়ে গেছে আর অনেক আগে থেকেই। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে তারেক রহমানের বক্তব্যের ধরন, দলকে তিনি লন্ডন থেকে, আপনি বলছিলেন যে নির্বাসিত জীবন, লন্ডন থেকেই তিনি দলকে গত কয়েক বছর যেভাবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, মূলত দলের নেতৃত্ব ভার্চুয়ালি যুক্ত হয়ে কিংবা সার্বিক যেভাবে আলোচনা হয়েছে দলের সঙ্গে, পুরো দলের নিউক্লিয়াস বলতে চাই তারেক রহমানকে। তার প্রত্যাবর্তন ঘিরে তার দলের ভিতরে, তার শুধু তার দলই না, পুরো বাংলাদেশেই এক ধরনের যে আবেগ, যে উচ্ছ্বাস,
যে চাওয়া, যে আকাঙ্ক্ষা তৈরি সেটা আমরা হয়েছে, দেখতেও পাচ্ছি। সেই দেখতে পাচ্ছেন আজকে বিএনপিতে আপনি গত 2-3 দিন থেকেই দেখছেন যে এই অনুষ্ঠান ঘিরে বিএনপির সমাগম এবং পুরো বাংলাদেশের একটা জায়গাতে চোখ এখন নিমজ্জিত, সেটি হচ্ছে এই সংবর্ধনা মঞ্চ বা তারেক রহমান। তিনি ফিরছেন এই জায়গাটাতে, পুরো বাংলাদেশের একেবারে চোখ এখানে নিমজ্জিত হয়ে আছে, যে কারণে আমি বলছিলাম যে তারেক রহমান নিউক্লিয়াস হয়ে গেছেন দলের জন্য, এবং তার প্রত্যাবর্তন ঘিরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো আছে। আপনি বলছিলেন যে বাঘ, আমি নতুন বাঘ দেখছি, মানে বাঘ বলতে আসলে এটা তো অবশ্যই তারেক রহমানের দেশে ফেরা রাজনীতির জন্য এখন একটা সবচেয়ে বড়, এই গত 1-1.5 বছরের যে ইতিহাস বা 1-1.5 বছরের যে ঘটনা প্রবাহ, তার ভিতরে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আজকে, এই রাজনীতির মাঠে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আজকে। এবং অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়ে যেতে পারে, অনেকগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে, রাজনীতির চেহারাই পাল্টে যাবে। তারেক রহমানের এই আসা না আসার সঙ্গে রাজনীতির চেহারাই পাল্টে যাওয়ার সম্পর্ক আছে। সে না আসলে এক ধরনের চেহারা, সে গত এই 1 মাসে তারেক রহমানের মা খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন সময় তার না আসার যে এক ধরনের শঙ্কার কথা তিনি বলেছিলেন, তখন যে রাজনীতির চেহারা পাল্টে গিয়েছিল, এখনও তার আসার খবরে রাজনীতি আবারও পাল্টে যাচ্ছে, যাবে এই অর্থে বলছি। ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটারও কিছু তারেক রহমানের তো অবশ্যই বিএনপি এখন তার নেতৃত্বেই নির্বাচন যাবে, যদিও আমরা জানি এখনও বিএনপির নেতৃত্ব বেগম খালেদা জিয়ারই হাতে, কিন্তু আঙ্গিক তো বুঝতেই পারছেন, শারীরিকভাবে সুস্থ হলেও তারেক রহমানেরই আসলে মেইন কন্ট্রোলিং পাওয়ার থাকবে, কারণ সুস্থ হলেও একটা মানুষের দলকে সেইভাবে পুরো ঘুরে আমার দৃষ্টিতে এখনো বিএনপি কমান্ডিং পয়েন্ট, বিএনপিকে কমান্ড দেওয়া, বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, দলকে পুরো তৃণমূল থেকে একেবারে সেন্ট্রাল পর্যন্ত গুছিয়ে নিয়ে আসা, এই সার্বিক সব কিছু দেখভাল তারেক রহমানই করবেন এবং তার নেতৃত্বেই দল এগিয়ে যাবে। মানে উনি করছেন এবং করতেও হবে, যে কারণে টার্নিং পয়েন্ট, বারবারই বলছি টার্নিং পয়েন্টের কথাটা, দেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি তো দেখতেই পাচ্ছেন, বিএনপির এখন যে অবস্থান, এক ধরনের আশা সবাই দেখছে যে বিএনপি জনসমর্থন চিন্তা করেন, বড় রাজনৈতিক দল চিন্তা করেন, তাদের রাজনৈতিক ইতিহাস চিন্তা করেন, সবকিছু বিবেচনা করলে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সব ক্ষেত্রেই এগিয়ে, এবং তাদেরই বলা হচ্ছে সরকার গঠনের দেশের প্রেক্ষাপট দেখলে অনেকটাই বোঝা যায় সরকার গঠনের দিকেও তারাই প্রেক্ষাপটের একটা বিবেচনা আছে। সেই বিবেচনায় তারেক রহমানের নেতৃত্ব কিভাবে থাকবে এবং সেই নেতৃত্ব গুণ তিনি ইতিমধ্যেই, আমি বলছিলাম যে লন্ডনে বসেই যে তার নেতৃত্ব দেওয়ার যে এক ধরনের আবহ তৈরি হয়েছে, লন্ডন থেকে তিনি দলকে যেভাবে সুসংগঠিত রেখেছেন, দলকে তিনি যেভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তৃণমূল থেকে সব স্তরে যেভাবে তিনি যোগাযোগ রেখেছেন, এবং আমরা তার নেতৃত্ব নিয়ে আসলে লন্ডন থেকেই শুরু হয়ে গেছে নির্বাসিত জীবন। তিনি যখন দেশে আসবেন, তিনি যখন সশরীরে দেশে আসবেন, তখন সেই প্রেক্ষাপটটা আরও অনেক পাল্টে যাবে। সব মিলিয়ে আমি বলতে পারি যে তারেক রহমানের এই দেশে ফেরা, দেশের তার নেতাকর্মী যেমন আছে, এই পুরো দেশের মানুষের জন্য একটা আসলে আশার বাতিঘর হয়ে উঠছেন, সেটা গত 2-3 দিনের প্রেক্ষাপট বোঝা গেছে, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটি খুবই স্পষ্ট। আসলে আমরা দেখেছি এরকম যে ঢাকায় লাখো লাখো নেতাকর্মী তো আসছেনই, অনেক নেতাকর্মী গত কয়েকদিন যাবৎ ঢাকায় অবস্থান করছেন, তারা ফুটপাতে ঘুমাচ্ছেন, বলতেছেন যে তারেক রহমান আসবে তারপরে তারা যাবেন। এই যে মানুষের, দেখুন আপনি বলছেন এই 2 দিন কিন্তু বেশ শীতের একটা ঢাকাতেও দেখা গেছে, একটু বেশি শীত পড়েছে, কিন্তু সেই শীত উপেক্ষা করে সারা রাত ধরা যায় লাখো মানুষ ওই সংবর্ধনা মঞ্চের আশপাশে অবস্থান করেছেন। এবং আজকে ভোরে আমরা দেখছিলাম টেলিভিশনে, এই পত্রিকায় বিভিন্নভাবে যে পুরো দেশের পুরো আনাচে কানাচে থেকে কীভাবে মানুষের ঢল কেবল একটি দিক, সেটা হচ্ছে সংবর্ধনা মঞ্চ এবং এয়ারপোর্টের আশপাশ, অর্থাৎ রাজধানী। এই উচ্ছ্বাসটা একজন মানুষকে কেন্দ্র করে, সেই উচ্ছ্বাসটা শুধুমাত্র, আমি এইটাও বলতে চাই না যে এটা শুধুমাত্র বিএনপির নেতাকর্মী, এটাও কিন্তু মনে হচ্ছে না আমার কাছে, কারণ এত লোকের উচ্ছ্বাস, এখানে সাধারণ মানুষ যারা আসলে তারেক রহমান বিএনপির রাজনীতি থেকে যারা দীর্ঘদিন ধরে লালন করছেন, যারা দীর্ঘদিন ধরে লালন করছেন, তারাও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, উদ্বেলিত হয়ে আছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন তাকে দেখার অপেক্ষা, আবেগের একটা বিষয় তৈরি হয়েছে। পুরো দেশ এখন আসলে আবেগেই বাড়ছে, একটাই পয়েন্ট, তারেক রহমানের প্রত্যাবর্তন। জি, আপনার আসলে আরও অনেক কথাই তো জানা যায়, জানতে আমরা পাই। আপনি মানে মানে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সে নির্বাচন প্রসঙ্গে তারেক জিয়ার আজকের আগমন ঘিরে অনেকটা উচ্ছ্বসিত এবং বাতিঘর হয়ে উঠবে তারেক জিয়া, আপনি সেটি বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব নাসির উদ্দিন, মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জি, আপনাকে ধন্যবাদ। 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর 17 মাস পেরিয়ে গেলেও খুলনায় এখনও তালাবদ্ধ
একাত্তরের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। বিজয়ের মাসে যখন স্বাধীনতার ইতিহাস স্মরণ করার কথা, তখন দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর বন্ধ থাকায় হতাশ তরুণ প্রজন্ম। তবে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, বারবার সাজানো হলেও সরকারের ঊর্ধ্বতন মহলের নীরবতায় অচল হয়ে আছে দেশের মুক্তিযুদ্ধ স্মৃতির ধারক এই প্রতিষ্ঠানটি। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঝুলছে ভারী তালা, প্রধান ফটকের সামনে জমে থাকা জঞ্জাল আর অবহেলায় ভেঙে পড়া টেরাকোটায় ক্ষতবিক্ষত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বিভিন্ন কাঠামো। এই দৃশ্য কোনো পরিত্যক্ত ভবনের নয়, এটি খুলনা নগরীর সাউথ সেন্টার রোডে অবস্থিত মুক্তিযুদ্ধের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের বর্তমান চিত্র। প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরটি আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৪ সালের মে মাসে। কিন্তু উদ্বোধনের আড়াই মাস পর ৪ আগস্ট গুলিবিদ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়াকে কেন্দ্র করে জাদুঘরের সামনের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সময় হামলার শিকার হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ফটকসহ বিভিন্ন স্থান। এরপর থেকেই টিন আর বাঁশ দিয়ে অস্থায়ীভাবে ফটক বন্ধ করে ঝুলিয়ে দেয়া হয় তালা, যা গত ১৭ মাসেও খোলা হয়নি। ফটকের ভেতরেই বন্দী হয়ে আছে ইতিহাস, যেখানে আছে মুক্তিযুদ্ধ ও গণহত্যা শহীদদের হাতে লেখা চিঠি, রক্তমাখা পোশাক, যুদ্ধের অস্ত্র, রাজাকার ও সহযোগীদের কাছ থেকে উদ্ধার করা নির্যাতনের ভয়াবহ সরঞ্জাম সহ মোট ১৯২ ধরনের অমূল্য নিদর্শন। যার কারণে আমরা অনেকেই এসব স্মৃতি সম্পর্কে জানতে পারছি না। পাকিস্তানি বর্বর সরকার ওই তৎকালীন ইয়াহিয়া খানের সরকার যে আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে, এই সম্পর্কে আমাদের যথেষ্ট পরিমাণ জানা উচিত। এইটা সংস্কার করে পুনরায় সঠিকভাবে চালু করার জন্য যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের ইতিহাস এভাবে তালাবদ্ধ রাখা জাতির জন্য লজ্জাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে, তো আমরা চাই মুক্তিযোদ্ধা হিসেবে এই জাদুঘর খুলে দেওয়া হোক। এই জাদুঘর আগামী প্রজন্মের জন্য যারা ইতিহাস জানতে পারে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সদিচ্ছা লাগবে, জাতীয় জাদুঘরকে নির্দেশ দিতে হবে, খুলনার ডিসিকে এ ব্যাপারে সক্রিয় হতে হবে। তবে সরকারের সঠিক নির্দেশনা ও সহায়তা পেলে প্রতিষ্ঠানটি দ্রুত খুলে দিয়ে সকলের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারের ডিরেকশনের অপেক্ষায় আছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন অথবা সংশ্লিষ্ট কালচারাল মিনিস্ট্রি বলেন, তারা আমাদেরকে বিষয়টি নোটিশে নিয়ে যখন ডিরেকশন দেবে আমরা সেই অনুযায়ী কাজ করব। খুলনায় নির্মিত ৭১-এর গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরটি শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ গণহত্যা নির্যাতন আর্কাইভ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। গির্জাগুলো সেজেছে বর্ণাঢ্য সাজে। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দ ঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যীশুখ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। যীশু সবসময় প্রান্তিক মানুষের সামাজিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় খ্রিস্ট ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। মতো সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশের পথে তারেক রহমান। হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন দুপুর 12টায়। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে এয়ারপোর্ট। তারেকের ঐতিহাসিক প্রত্যাবর্তন মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় জনস্রোত। সংবর্ধনা মঞ্চে রাতভর লাখো নেতাকর্মীর অবস্থান। বাস, ট্রেন, লঞ্চের ঢল। 17 মাস ধরে তালাবদ্ধ জুলাই আন্দোলনকালে ক্ষতিগ্রস্ত খুলনার ৭১-এর গণহত্যা নির্যাতন জাদুঘর। হতাশ তরুণ প্রজন্ম।
এবং শুভ বড়দিন আজ। গির্জাগুলো সেজেছে বর্ণাঢ্য সজ্জায়। খ্রিস্টান ধর্মের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সকাল 11টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।